প্রাচীন রোমে এক শ্রেণীর মানুষ ছিল যাদের বলা হতো হোমোস্যাকের। এদের মেরে ফেললে সেটা অপরাধ বলে গণ্য হতো না। এরা ছিল আইনি কাঠামোর বাইরে থাকা হত্যাযোগ্য প্রাণ। শাপলা চত্বর থেকে জুলাই অভ্যুত্থান, এই সময়ের ঘটনাগুলোকে একসাথে হয়ে গাঁথলে একটা বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। হুজুররা সেকুলার বাংলাদেশের হোমোস্যাকের। তাদের বিরুদ্ধে যে কোনো প্রোপাগান্ডা চালানো যায়, ইচ্ছে মতো জেলে ভরা যায়, নির্যাতন করা যায়, চাইলেও মেরেও ফেলা যায়। কারো কিচ্ছু হয় না। বিচার, প্রমাণ, জবাবদিহিতা কোনোটাই লাগে না। 13 আর 24-এর ঘটনা এক সূত্রে গাঁথা হলেও দুই ক্ষেত্রে সমাজের প্রতিক্রিয়া ভিন্ন। 2024-এর জুলাইয়ে যখন ছাত্রদের বুকে গুলি চলল, তখন পুরো দেশ ফুঁসে উঠল। শাপলায় মারা যাওয়া মাদ্রাসার ছাত্ররাও রাজপথে নেমে এলো। কিন্তু শাপলায় যখন মোটা দাগে একই কায়দায় মানুষ মারা হয়েছিল, তখন সমাজ ছিল নীরব। কারণ শাপলার মানুষগুলো নাগরিক পরিবারের অংশ ছিল না। রাষ্ট্র, এলিট, এমনকি শহরের মধ্যবিত্ত আর তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানদের চোখেও তারা ছিল ব্রাত্য এবং ব্যাকডেটেড জনগোষ্ঠী। হুজুরদের কখনোই তারা নিজেদের অংশ মনে করেনি। সে হুজুর গ্রামের মাদ্রাসার শিক্ষক হোক কিংবা বুয়েটের মেধাবী ছাত্র। রাষ্ট্র জানতো জবাবদিহিতা ছাড়াই সে এদের ওপর খুন ও জুলুম চালিয়ে যেতে পারে। সাধারণ মানুষের মনে এতে কোনো রেখাপাত হয় না। তাই তাদের রক্ত ঝরানোকে রাষ্ট্র কেবল জায়েজই মনে করেনি, বরং এজন্য ক্রেডিট চেয়েছে এবং তা পেয়েছেও। রাষ্ট্র ও মিডিয়া বারবার এই মানুষগুলোকে দেখিয়েছে অদ্ভুত ও বিপজ্জনক হিসেবে। জাতীয় স্মৃতি থেকে মুছে ফেলেছে তাদের অবদান। তাদেরকে মুছে ফেলেছে রাষ্ট্রীয় বয়ান, সংস্কৃতির আলাপ আর ক্ষমতার সমীকরণ থেকে। তাদের কোনো আইনি সুরক্ষা নেই, অধিকার নেই। তাদের কথা শোনা হয় না, কথা বলতেও দেয়া হয় না। নাকচ করে দেওয়া হয় তাদের দুঃখ, কষ্ট ও অভিজ্ঞতা। তাদের একমাত্র উপযোগিতা হলো তাদের সংখ্যা, কখনো ভোটের বাক্সে, কখনো রাজপথের আন্দোলনে। তাদের আলাদা কর্তাসত্তা স্বীকার করে না কেউ। সেটা তৈরি হোক, তাও চায় না। হুজুররা জনপরিসরে সক্রিয় হওয়া মানেই যেন অরাজকতা আর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মৌলবাদী, উগ্রবাদী কিংবা জঙ্গি পরিচয়ে তাদের যেভাবে পিষে ফেলা সম্ভব, তা সম্ভব না অন্য কোনো পরিচয়ের ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে থাকা একটা মানুষের জীবন আর অধিকারকে রাষ্ট্র যেভাবে দেখে, সেই একই মানুষ যদি বাইতুল মোকাররমের মিছিলে এসে দাঁড়ায়, রাষ্ট্র তখন তাকে ওজন করে ভিন্নভাবে। দাড়ি, টুপি আর ইসলামী পরিচয় থাকলে রক্তের দর হুট করে পড়ে যায়। এক দেশ, এক আইন না, বরং অন্তত দুই ধরনের আইনি কাঠামো এখানে কাজ করে। আইনত জীবিত থাকলেও রাজনৈতিকভাবে এবং নাগরিক হিসেবে এই মানুষগুলো কার্যত হত্যা করা হয়েছে। তারা এই আধুনিক প্রজাতন্ত্রের জিন্দা লাশ। রাষ্ট্রের হাতে খুন হবার পরে যাদের দাফন হয় বেওয়ারিশ হিসেবে। মুখে যতই বলা হোক সব মানুষ সমান, আসলে কিছু মানুষ বাকিদের চেয়ে একটু বেশি সমান। অপর নির্মাণের কাঠামো। অনেকে বলতে পারেন এই ঘটনাগুলো ঘটেছে নানা আন্দোলনের সময়। রাষ্ট্র তো সেকুলার দলগুলোর আন্দোলনেও হামলা করে। এসব ঘটনা দেখে পুরো সমাজ সম্পর্কে সিদ্ধান্তে আসাটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু তলিয়ে দেখলেই বোঝা যায় এই দুই নিপীড়নের চরিত্র এক না। পার্থক্য খেয়াল করুন। রাষ্ট্রবিদ্রোহী দলের নেতাকর্মীকে জেলে ভরে, পেটায়, কিন্তু তাদের পোশাক, জীবন বা বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করে না। সুশীল সমাজ তাদের মধ্যযুগীয়, বর্বর বা জঙ্গি বলে গালি দেয় না। তাদের দাড়ি বা টুপিকে সন্ত্রাসের প্রতীক বানায় না। সেকুলার দল করার কারণে একঘরে বা অচ্ছুত হতে হয় না কাউকে। কিন্তু যখন ভিকটিম কোনো মাদ্রাসা ছাত্র বা দাড়ি টুপিওয়ালা, তখন আর আক্রমণটা কেবল রাজনৈতিক থাকে না, সেটা হয়ে যায় সাংস্কৃতিক ও আদর্শিক। তখন তার পুরো অস্তিত্ব, তার শিক্ষা, তার লেবাস, তার বিশ্বাস সবকিছুই হয়ে যায় আক্রমণের লক্ষ্যবস্তু। যে বিশেষ মনস্তত্ত্ব ইসলামকে সবসময় অপর, বিপজ্জনক ও অবাঞ্ছিত হিসেবে চিহ্নিত করে, যা মুসলিম পরিচয়কে দাঁড় করায় ভয়ের প্রতীক হিসেবে, তাকে নিছক রাজনৈতিক দমন বলা যায় না। যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য রাষ্ট্রের মাপকাঠি ভিন্ন হয়, যদি তাদের জন্য থাকে আলাদা বিচারিক প্রক্রিয়া আর অলিখিত আইন, যদি নাগরিকের বদলে তাদের দেখা হয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে, তখন বুঝে নিতে হয় যে এই বৈষম্য ও বিদ্বেষ সমাজ ও রাষ্ট্রের কাঠামোগত বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আর বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। রাষ্ট্রীয় এই নিপীড়ন আরও গভীর অসুখের লক্ষণ, যে অসুখের শিকড় গেঁথে আছে সমাজের অনেক গভীরে, যে বিদ্বেষ মিশে আছে পুরো সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে, যার চর্চা ছড়িয়ে আছে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ক্লাসরুম, আড্ডা, বইয়ের পাতা থেকে মিডিয়ার পর্দায়। বাংলাদেশে ইসলাম বিদ্বেষ। চোখ কান খোলা রাখলেই আমাদের সমাজে ইসলাম বিদ্বেষের বাস্তবতা ধরা পড়ে। হিজাব বা নিকাব পরার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে অপদস্থ হওয়া, ভাইবা বোর্ডে দাড়ি টুপির কারণে মেধাবী প্রার্থীদের বাদ পড়া, অথবা ক্লাসে হাদিস বলার অপরাধে শিক্ষকের চাকরি যাওয়া, এমন অনেক নজির আমাদের সামনে আছে।
এর বাইরে রাস্তাঘাটে, গণপরিবহনে, মিডিয়া এমনকি সরকারি প্রতিষ্ঠানে তুচ্ছার্থে হুজুর বা মোল্লা সম্বোধন এবং তির্যক মন্তব্যের উদাহরণও আছে প্রচুর। ইসলাম বিদ্বেষ আমাদের সমাজের প্রতিদিনের বাস্তবতা। দাড়ি, টুপি, হিজাব, নিকাব, বোরকা, জুব্বা নিয়ে ঠাট্টা আমাদের সমাজে স্বাভাবিক ব্যাপার। ইসলামের ফরজ বিধান পর্দা করার কারণে অনেক মুসলিম নারীকে এখানে বোরকাওয়ালি, নিন্জা, বস্তার মতো অপমানজনক কথা শুনতে হয়। ষাটোর্ধ্ব ব্যক্তি হজ করে দাড়ি রাখলে সমাজের চোখে সেটা ভালো। বৃদ্ধ বয়সে টুকটাক ইসলাম পালন করাটা সেকুলারিজম স্বাভাবিকভাবে নেয়। কিন্তু কোনো যুবক যদি দাড়ি রাখে, টুপি পরে, গোড়ালির ওপরে কাপড় রাখে, তখন সেটা কট্টরতা, উগ্রবাদ বা মগজ ধোলাইয়ের শিকার হবার লক্ষণ। ইসলামের শিক্ষা মেনে যুবক বয়সে নাচ গান বা ফ্রি মিক্সিং থেকে দূরে থাকাকে সমাজের বড় একটা অংশ মনে করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা সেকেলে হওয়া। এ সমাজে তরুণদের ইসলাম চর্চাকে হুমকি মনে করা হয়। ফিরিঙ্গিদের অনুকরণে বাংলার কাঠফাটা গরমে শুটকোট পরে গলায় ফাঁস লাগিয়ে হাঁটাটা স্বাভাবিক। এটাকে কেউ গোলামির মানসিকতা মনে করে না। ঔপনিবেশিক প্রভুদের এই অন্ধ অনুকরণই সমাজের চোখে আধুনিকতা। কিন্তু পাঞ্জাবি অথবা জুব্ব পরলে সেটা কিন্তু পাকিস্তান কিংবা আরবের সংস্কৃতির অনুসরণ। এমন অনেক দ্বিচারিতা, ঘৃণা, বিদ্বেষ আর তাচ্ছিল্যের গল্প ছড়িয়ে আছে আমাদের সমাজে। তবে সবচেয়ে বিপজ্জনক হলো তরুণদের ইসলাম চর্চা নিয়ে আমাদের সুশীল সমাজের তাত্ত্বিক উদ্বেগ। তরুণরা কেন ফোন ধরে হ্যালো না বলে সালাম দিচ্ছে? মেয়েরা কেন হিজাব করছে, বোরকা পরছে? কেন কথোপকথনের সময় বলছে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ? তা নিয়ে রীতিমতো গবেষণা করেছে তারা। দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে কবি সাহিত্যিকরা এই আচরণগুলোকে চিহ্নিত করেছে উগ্রবাদ, রাজনৈতিক চক্রান্ত কিংবা সমাজের অধঃপতন হিসেবে। একজন মুসলিম যখন তার দিন পালন করতে চায়, আমাদের সিভিল সোসাইটির মাথারা তখন সেটাকে রোগ হিসেবে দেখেন। ইসলাম চর্চাকে রোগ এবং বিপজ্জনক হিসেবে দেখানোর এই প্রবণতা ইসলাম বিদ্বেষের টেক্সট বুক প্রমাণ। ইসলাম বিদ্বেষ বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের গভীরে প্রথিত। এটা কেবল গুটি কয়েক মানুষের আচরণের সমস্যা না। এই ইসলাম বিদ্বেষ কাঠামোগত। দেশের পলিসি, রাষ্ট্রীয় মতাদর্শ, প্রতিষ্ঠান, শিক্ষা, আইন, আইনের প্রয়োগ, মিডিয়া, যেদিকে তাকাবেন দেখবেন সেখানে ইসলাম বিদ্বেষ গেঁথে আছে। দাড়ি, টুপি বা হিজাব নিয়ে যেসব বৈষম্যমূলক আচরণ আমরা দেখি সেগুলো বিচ্ছিন্ন ঘটনা না, বরং বিদ্বেষের এই কাঠামোরই বিষাক্ত ফল। মুসলিম দেশে ইসলাম বিদ্বেষ? এখানে একটা প্রশ্ন আসতে পারে, কেউ বলতে পারেন ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া তো সাধারণত পশ্চিমে দেখা যায়, অথবা ওই সব দেশে যেখানে মুসলিমরা সংখ্যালঘু। বাংলাদেশের মতো দেশে এই আলাপ কেন, যেখানে জনসংখ্যার 90% মুসলিম? মুসলমানদের দেশে আবার ইসলাম বিদ্বেষ থাকে নাকি? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, থাকে। খুব ভালোভাবেই থাকে। ইসলাম বিদ্বেষকে কেবল সংখ্যার হিসেবে মাপা যায় না। সংখ্যাগুরু বা সংখ্যালঘু দিয়ে এর বিচার হয় না। এর বিচার হয় ক্ষমতা দিয়ে, রাষ্ট্র ও সংস্কৃতির আদর্শিক নিয়ন্ত্রণের সমীকরণের মধ্য দিয়ে। সমাজে কার হাতে ক্ষমতা আর কারা প্রান্তিক, কারা শাসন কাঠামোর ঘনিষ্ঠ আর কারা শোষণের লক্ষ্যবস্তু, কারা ঠিক করে দেয় কোনটা সভ্যতা আর কোনটা অসভ্যতা, কারা রাষ্ট্রের বয়ান তৈরি করে আর কারা সেই বয়ানে অপর হিসেবে চিহ্নিত হয়, কারা নিয়ন্ত্রণ করে মিডিয়া আর সংস্কৃতি। এই প্রশ্নগুলো এখানে গভীরভাবে প্রাসঙ্গিক, আর এগুলোর উত্তরে স্রেফ সংখ্যাগুরু আর সংখ্যালঘু তার উপর নির্ভর করে না। তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রেও প্রবল ইসলাম বিদ্বেষ থাকতে পারে এবং থাকে। তাই আধুনিক সমাজবিজ্ঞান এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজে এই সত্যতা স্বীকৃত। আমাদের নিজেদের দৈনন্দিন অভিজ্ঞতাও এর বড় প্রমাণ। ইসলাম বিদ্বেষের অনেক কেতাবি সংজ্ঞা আছে। সে আলাপে না গিয়ে সহজ কথায় বলা যায়, ইসলাম বিদ্বেষ হলো ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষ, পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি ও শত্রুতা। অনেক গবেষক একে সরাসরি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণও বলেছেন। মোটা দাগে ইসলাম বিদ্বেষের বৈশিষ্ট্যগুলো অনেকটা এরকম: ইসলামকে বর্বর, মধ্যযুগীয় ও পশ্চাৎপদ হিসেবে দেখানো, সমাজ ও বিশ্বের সব সমস্যার জন্য ইসলাম বা মুসলিমদের দায়ী করা, প্র্যাকটিসিং মুসলিমদের অপর হিসেবে চিহ্নিত করা, তাদেরকে দেশ, উন্নয়ন বা নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখানো। এসব ধারণার ভিত্তিতে মুসলিমদের, বিশেষ করে প্র্যাকটিসিং মুসলিমদের সাথে বৈষম্য। উপরের সবকটা বৈশিষ্ট্য আমাদের সমাজে প্রবলভাবে উপস্থিত। বাংলাদেশে যারা শাসন কাঠামোর শীর্ষে, যারা সংস্কৃতি ও মিডিয়ার হর্তাকর্তা, তারা দেখতে মুসলিম হতে পারেন, তাদের নাম আবদুল্লাহ বা আব্দুর রহমান হতে পারে, কিন্তু ধর্ম ও সংস্কৃতিকে তারা বিচার করে বিজাতীয় প্রভুদের চশমা দিয়ে। তারা এই মাটির সংখ্যাগুরু মানুষের বিশ্বাস ও সেন্টিমেন্টকে ধারণ করতে পারে না, বরং একে দেখে চরম অবজ্ঞা আর সন্দেহের চোখে। অনেকেই মনে করে এই ইসলাম বিদ্বেষ বুঝি কেবল আওয়ামী আমলের ঘটনা, অথবা এটা শুধুই আওয়ামী লীগ, বামপন্থী বা সাবেকদের প্রজেক্ট।
এটা ভুল ধারণা। জনপরিসর থেকে ইসলামকে সরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া কোনো নির্দিষ্ট দল বা সরকারের এজেন্ট না। এটা রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীরে গেঁথে থাকা এক দীর্ঘমেয়াদী অসিত। একে একেক সময় একেক রাজনৈতিক শক্তি একে নিজের মতো করে ব্যবহার করে। আওয়ামী শাসনের সময়ে এই বিদ্বেষ নতুন উচ্চতায় পৌঁছেছিল, এটা সত্য। কিন্তু এর শিকড় আরও গভীরে। আর এই কারণে আওয়ামী জাহিলিয়াতের পতনের পরও নিয়মতান্ত্রিক এই ইসলাম বিদ্বেষ বহাল তবিয়তে টিকে আছে এবং থাকবে। কারণ হাসিনার পতন হলেও রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলায়নি।